নাকের ফুল, আংটি, সুটকি, চাঁদের চেন, সোনার চেন, সোনার হার, সোনার দুল, ঝুমকা, ইয়ারিং, এই সমস্ত বিষয় গহনাগাটি আছে। স্বর্ণের কাজ যারা করে এই কাজটা যে আয়ু কমে যায়, এটা কথাটা সঠিক। আমার জন্মস্থান ঢাকা মানিকগঞ্জে, কর্মের সুবাদে এই নাটোর জেলায় আসা। 2007 সালে নাটোরে আসছি আমি। এসে কঠোর পরিশ্রম, রাত আর রাত নাই, দিন দিন নেই, রাত আর দিন সমান পরিশ্রম। এই কর্ম করতে করতে আস্তে আস্তে এইভাবে আল্লাহ পাক এই অবস্থা দাঁড় করাইছে। আর শত চেষ্টা যদি আমি করি তো উপায় নেই, আল্লাহ যদি না চায়। আল্লাহ চাইছে, আমার পরিশ্রমকে আল্লাহ পাক প্রাধান্য দিছে, যে এই জায়গায় অবস্থান হয়েছে। ছোট জায়গা থেকে আল্লাহ আমাকে ভালো রাখছে, ভালো আছি। আমি পড়াশোনার পাশাপাশি এই কাজ শিখছিলাম, পড়াশোনা করেছি। পড়াশোনা খুব মনোযোগী ছিলাম, স্টুডেন্ট ভালো ছিলাম, কোরআনের হেফজ করছিলাম। পড়াশোনা ভালো, কিন্তু দারিদ্রতা ছিল, কিন্তু পড়াশোনা আমি গ্যাপ করিনি। যথেষ্ট জীবন যুদ্ধের সাথে পড়াশোনা চালিয়ে গেছি। এখনো ওই পড়ার নেশাটা এখনো আছে। ওই বই আছে এখানে, অবসর সময় আমি পড়ি। পার্ট টাইম কাজ করছি, সপ্তাহে 2 দিন স্কুল করছি, সপ্তাহে 3 দিন স্কুল করছি। তারপরে বড় ভাইদের কিছু সহযোগিতা ছিল আমাদের পিছনে, তারা খরচাদি দিত। আমি পরিশ্রম করছি খুব। 2007 সালে যখন আমি নাটোরে আসি, তখন তো নাটোরে আমাকে আর কেউ চিনে না তেমন। আমার এক চাচাতো ভাইয়ের মাধ্যম দিয়ে আসি, উনি আমার পরিচিত কাছের মানুষ। ওনার দোকানে বসে কাজ করি। কাজ করতে 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 আস্তে আস্তে এখন তো নাটোরে অনেক মানুষ পরিচিত আমার। বড় মেয়েটা এবছর এসএসসি পরীক্ষা দিল গার্লস স্কুল থেকে, এই বছরই 26-এর পরীক্ষার্থী ছিল। ওর 5 মাস বয়সে আমি নাটোর চলে আসি। আমি 50 গ্রাম আঙ্গুর ওর জন্য কিনছি এক সময়, যে ওই 50 গ্রাম 100 গ্রাম আঙ্গুর ওকে নিয়ে খাওয়াইছি। তো সাংসারিকভাবে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, তার বাড়তে কোনো চাহিদা ছিল না। বা আমিও কঠোর পরিশ্রম করছি, দিন রাত কাজ করছি, প্রচুর কাজ করছি। আমি এমন কোনো সপ্তাহ নাই 4টা-5টা নাইট কাজ না করছি। আমি ব্যক্তিগতভাবে, আমি তো আমাকে চিনি, আমি বিশ্বস্ততার মানুষ। আমাকে যে কেউ বিশ্বাস করতে পারতো, বা আমি ওই বিশ্বাসের অবদানটা এখনো আল্লাহর রহমতে রাখার চেষ্টা করি। আমি ঢাকাতে তাঁতি বাজারে কাজ শিখি, পড়াশোনার ফাঁকাফাঁকি। আমি কারিগর হিসেবে যথেষ্ট ভালো কারিগর, কাজ জানি, আমি যথেষ্ট কাজ জানি। এই ডিপার্টমেন্টের, স্বর্ণকার ডিপার্টমেন্টের যথেষ্ট ভালো কাজ জানি। আর এই সুবাদে বিভিন্ন দোকানের ছোটখাটো দোকানদাররা, তাদের কর্মচারী কারিগর কাজ ছিল অনেক, কিন্তু কারিগর কম। ওই তাদের কাজ আমার কাছে দিত, আমি করে দিতাম। করে দিতে দিতে আপনার মতো 1-2 জন আসতে আসতে ওই আস্তে আস্তে ওই কারিগর মধ্য দিয়েই, ওই আজকে একটা কাস্টমার হলে ও আর একজন নিয়ে আসছে, ও আর একজন, তার সাথে আচরণ, নৈতিকতা আচরণ, এটা দেখে আস্তে আস্তে সবাই, অনেক লোকই আমার কাছে ভিড়ে যায়। এই কাস্টমারটা একদিন নেবে, উনি এই বিরক্ত হবে, একটা নাক ফুল দেখলো, নিল না, কিন্তু না, ওই লোকটাকে একদিন এত পরিশ্রম করাইছি, আজকে একটা নাকের ফুল নিয়ে আসি ওনার কাছ থেকে। এভাবেই স্বর্ণের কাজ যারা করে এই কাজটা যে আয়ু কমে যায়, এটা কথাটা সঠিক। সঠিক হলো এই অ্যাসিডের পানি থাকে, অ্যাসিডের গ্যাস থাকে। আমরা যখন কাজ করছি তখন ওই মোমবাতি থাকছে, মোমের হিট, বাগনলে কামড় দিয়ে ফু দিয়ে কাজ করছি। এই মোমের কালো ধোঁয়া, অ্যাসিডের গ্যাস, অ্যাসিডের ধোঁয়া লাংসকে চরম ক্ষতি করে। এই চরম ক্ষতি করে তাদের হায়াত বা আয়ু অনেকটাই কমে যায়, আর চোখের পাওয়ার কমে যায়। এগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়। মানুষ তো আসলে একদিনে মরে না, একদিনেই কিন্তু মরে যায় না মানুষ, আস্তে আস্তে মানুষ মরে। আচ্ছা, আপনি যৌবন আছেন, 5 বছর পরে ছবিটা 5 বছর পরে মিলাবেন, এই 5 বছরে তো আর মিলবে না। তো তার মানে আপনি একটু মরে গেছেন। মানুষ একদিনেই কিন্তু মারা যায় না সত্যিকার অর্থেই। যেমন আমার এই দাঁতটা ভিতরে, ওই বাগনল দিয়ে কাজ করছি, এই ভিতরে ক্ষয় যাওয়া আছে, ওই বাগনলটা ফিক্কে দিলে লাগে যেত, এরকম অবস্থা যখন কাজ করছি। আয়ু কমে যায়। আর এরা কঠোর পরিশ্রমী হয়। এরা আমাদের এই ডিপার্টমেন্টের মানুষের একটু ওই শিক্ষাগত যোগ্যতা কম থাকে, কিন্তু এরা অত্যন্ত নম্র, ভদ্র, মানবিক দিক থেকে এরা খুব আগায় আছে এই স্বর্ণকার ডিপার্টমেন্টের মানুষ, আমি মনে করি। আর আপনি স্বর্ণকার হাতে একটু চলাফেরা, ভিআইপি চলাফেরা করতে চায় বা করে, উনি ইচ্ছা করলেও থামতে পারে না। কর্ম ওনাকে তাড়াবেই। আর যারা এই কর্মকে ওইভাবে প্রাধান্য না দিছে, এই কাঁচা টাকা ইনকাম করছে, তারা, যারা দেখছি আমি, আমার সাথে অনেকেই ছিল, নাম হয়তো বলবো না, তারা এই নেশার দিকে যায়, আমার এই জায়গাটায় তারা হয়তো বা আসতে পারে না। তারা যদি এই নেশা বা বিভিন্ন চলাফেরা সুন্দর মতো করতো, তাহলে এই ডিপার্টমেন্ট না, যে কোনো ডিপার্টমেন্ট থেকে
যে কোনো ডিপার্টমেন্ট থেকেই চলাফেরাটা, পিতামাতার সাথে আদর্শবান হওয়া, সম্পর্কটা ভালো রাখা, সবার সাথে আচরণ ভালো রাখা, এইভাবে আপনার সে আগানো সম্ভব। প্রত্যেকটা ডিপার্টমেন্টে না সৎ থাকতে হবে আর নীতিতে অটল থাকতে হবে। একটা গ্রাহক ক্রেতা যে আসুক তাকে আপনার ছাড়ের মনোভাব থাকতে হবে, ছাড় দিতে হবে, আচরণ ভালো দিতে হবে। আপনার পণ্যটা বিক্রি করলেন, আপনার লাভ হইলো, ওটা লাভ না। ওনার সাথে যে সম্পর্কটা স্থাপন করলেন ওটা লাভ, ওটা আপনার কথা মনে রাখবে। ওই গ্রাহক ক্রেতা আপনার কথা মনে রাখবে, এটা আপনার লাভ। বিক্রি করাটা আপনার অত লাভ মনে করি না। মানে ওনার সাথে সম্পর্ক হলে আজকে হয়তো হয়নি, নেক্সট টাইমে আবার হবে। সর্বোপরি কাস্টমারকে নিজের মানুষ মনে করতে হবে। এখনকার জায়গা থেকে আমি বলতেছি, এখনকার জায়গা এরকম। আর যখন কর্ম করছি, মহাজন যার কাজ করছি তার সাথে নীতি নৈতিকতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারী কোনোদিন মহাজনের ইনকাম খায় না, কর্মচারী কোনোদিনও মহাজনের ইনকাম খায় না, মহাজন কর্মচারীর ইনকাম খায়। কারণ আমি কর্ম করে দিব, আমার কর্মচারী আমাকে কাজ করে দিবে, কাজ করে দিলে ওখান থেকে কিছু বেনিফিট মহাজন আমি পাবো। কিন্তু কর্মচারীটাই খায়। কর্মচারী মানুষকে আগায় দেয়, মহাজনদেরকে আগায় দেয়। এই সোনার দোকানে আমরা যখন কাজ করছি তখন ওই সোনা কাটছি, ছাটা ডিজাইন করার সময় ছাটা ফাটে করতে হয়, ওগুলো কিছু পড়ে যায়। এটা বাৎসরিকভাবে আমরা একটা দর ধরে যা ছাই ময়লা মাটি কিনে নেয় তাদের কাছে আমরা বিক্রি করে দিই। বিক্রি করে যে ওরা আবার ওইটা রিফাইনিং করে ধৌত করে সোনাটা বের করে ওরাও কিছু আর্থিক লাভবান হয়ে থাকে যারা ক্রয় করে নেয়। ছাইগুলা স্বর্ণ তো মূল্যবান ধাতু, অনেক মূল্য, অনেক দাম। সেক্ষেত্রে এটার পিছনে ওই ছাই কিনে নেয়, তার ময়লা মাটিও আবার তারা বিক্রি করে। এটা আরও অন্য লোক আছে কিনে নেওয়ার মতো। হ্যাঁ, এটা হয়, এটা এই লস হয়। এই যে লসটা হয়, এই লসের মধ্যে থেকে ওই ছাইটা বিক্রি হয়। একটা ন্যূনতম আমার মতো দোকানের ময়লা মাটি 70-80 1 লাখ টাকা বাৎসরিকভাবে মোটামুটি এরকম সেল হয় আমাদের ছোট দোকানগুলোর ময়লা মাটিগুলো। সাধারণত যেগুলো বড় বড় দোকান আছে তাদের 2-4-5 লাখ 10 লাখ 8 লাখ 12-15 লাখ টাকাও বিক্রি হয়। আর এই বিক্রিটাতে আসলে আমাদের সোনাটাই আমরা বিক্রি করি। ওটা সোনাটা লস হয়ে যায়, ওই সোনাটা তো আমরা ধরতে পারি না। ওইটার ব্যবস্থা অন্য কারিগররা আছেন, তাদেরকে জহুরি বলা হয়। স্বর্ণকারের যারা ছালি দেয় পরিষ্কারকে জহুরি বলা হয়, ওনারা এই কর্মটা করে থাকেন। ওই একটা ড্রয়ার নিয়ে কাজ করছি, তখন তো এই সুকুষ্টিগুলো ছিল না। তখনকার পুঁজি আমার 800 টাকা ছিল ক্যাশ। আমার ক্যাশ ছিল 800 টাকা। তখন আমি যখন কাজে বসি, তবে ওই 800 টাকা পুঁজি ব্যবসায়িক পুঁজি না, আমার কাছে ছিল ওই 800 টাকা। ওই 800 টাকা নিয়ে আমি কাজে বসি, ওই কাজ করতে করতে কাজের বেনিফিটটা পাই। ওখান থেকে কিছু খরচ করি, কিছু রেখে দেই, কিছু খরচ করি, কিছু রেখে দেই। ওইভাবে করতে করতে আসলে এই অবস্থানে আসা। এখন যে আমার কয় টাকা কি আছে আমি এটা বলতে পারবো না। হয়তো 20-40 লাখ টাকার সম্পদ হয়তো বা আমার এখানে আছে। আমার দোকানে যে আংটি, চেন আছে, ছোট কয়েকটা হার আছে, মিনি কিছু দুলটুল আছে। তারপরে আমাদের অনেক সময় এগুলা শর্ট থাকে। আমরা পাশের দোকানদার, যারা বড় বড় দোকানদার আছে, তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এনে বিক্রি করে আমার লভ্যাংশ টাকা রেখে এই সামথিং ও তাদেরকে টাকা পরিশোধ। আমরা ছোট দোকানদার যারা আছে এরকম দেখা যায় যে অনেক বড়, কিন্তু আমাদের কাছে ক্যাশ ক্যাপিটাল খুব বেশি থাকে না। কিন্তু আমরা এই সাইডের যে বড় বড় দোকানদার আছে তাদের সাপোর্ট নেই, তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে আসলে বাঁচিয়ে রাখে। আমার প্রতিষ্ঠান আলো জুয়েলার্স। এই আলো জুয়েলার্স নামটার উদ্দেশ্য, আমি এই দোকানটার নাম দিতে চাইছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম বিসমিল্লাহ জুয়েলার্স। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড নতুন দোকান করছে, যে তোমার দোকানের নাম কি দিবে? আমাকে বিসমিল্লাহ জুয়েলার্স। তারপর দিন দেখি ওর দোকানের নাম বিসমিল্লাহ জুয়েলার্স দিয়ে দিছে। তখন আমি আমার মায়ের সাথে আলাপ করলাম, মা যে আমি দোকানের নাম দেবো কি? বললো যে তোমার বড় মেয়ের নাম আলো, আমার মা আলো রাখছিল, আমার মায়ের ওই নাম, বড় মেয়ের নাম রাখা নামের উপরেই ভিত্তি করে আমার মায়ের সিদ্ধান্তেই আমি আলো জুয়েলার্স নামটা দিয়েছি। এই দোকানটা সিকিউরিটি দিতে যাব, ডেকোরেশন করতে যাব, খুব চাপের মধ্যে পড়ছি, কিস্তির সম্মুখীন হয়েছি, কারো ধারের সম্মুখীন হয়েছি। তারপরে ইনকাম করে করে
এগুলা পরিশোধ করছি বা এখনো কম বেশি ব্যবসা বাণিজ্য করে ঋণ ধার এখনো কম বেশি তো আছেই। আমার এখন 4 জন কর্মচারী আছে, 4 জন, অনলি 4 জন কর্মচারী। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য যদি টার্গেট থাকে ওই জায়গায় পৌঁছানো সম্ভব। এটা নীতি নৈতিকতার চরিত্রতা আর হইলাম আপনার নেশা, প্রাথমিক বিড়ি সিগারেট নেশা যার ভিতরে আকর্ষণ করতে পারে নাই তার কাছে এই কর্মের মাধ্যম দিয়ে সফলতা ধরা দেবেই, এতে কোনো রকম সন্দেহ নেই। আর এটা রক্ষা আপনাকে কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দেয়, কিন্তু আমি যদি রক্ষা করতে না পারি সেটা আমার ব্যর্থতা। আর আপনার সৎসঙ্গে থাকতে হবে। আমি আমার চলার গতিতে আমার সাথে সিনিয়র লোকের সাথে আমি চলছি, এই কারণেই ওই সিনিয়র লোকটার সাথে যদি আমি থাকি আমি অন্যায় কাজটা করতে পারবো না, ওনার সামনে আমি লজ্জা পাবো। ব্যক্তিগতভাবে জুনিয়রের সাথে কোনোদিনই চলাফেরা করি নাই বললেই চলে। আর যে জুনিয়ররা আমার সাথে যদি চলছে আমার মনে হয় তাদের কিছু না কিছু আমার কাছ থেকে মঙ্গল হয় এরকম আলোচনা পাইছে, কারণ আমি তো তার ভুক্তভোগী। কষ্ট একটা খুব গুরুত্বপূর্ণ কষ্ট আছে, যেমন আমার আব্বা আম্মা ঢাকা মানিকগঞ্জে থাকে, তাদের অসুস্থতা হয়, বিভিন্ন সংকট সমস্যা হয়, আমি কাছে থাকতে পারি না, এটা চরম ভিতর রক্তক্ষরণ হয়। ঠিক আছে, এই বিষয়টা ঈদের মধ্যে ধরেন আমার মা গ্রামের বাড়িতে আছে, মানিকগঞ্জে আছে, আমি যাইতে পারিনি আমার কর্মের কারণে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আসলে সকল কষ্টই তো বলা যায় না, প্রকাশ করা যায় না। কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, সুখও আছে, কিন্তু সুখটা খুব বেশি নাই আমার জীবনে, কষ্টই বেশি। মেসেজ দিতে চাই, সর্বপ্রথম সৎসঙ্গ দিতে হবে। আর প্রত্যেকটা পিতামাতা, ভালো সন্তান হয়ে লাভ নেই, ভালো সন্তানের পিতা হইতে হবে। প্রত্যেকটা গার্ডিয়ানকে লক্ষ্য করতে হবে সন্ধ্যার পরে আমার বাচ্চাটা কোথায় আছে, বিশেষ করে ছেলে মানুষগুলো। প্রত্যেকটা পিতামাতারই দরকার যে আমার ছেলেটা কার সাথে মিশছে। ঠিক আছে, আমি দেখি যে আমার বাচ্চাকে স্কুল থেকে মনীষা স্কুলে যখন পড়তো, বড় বাচ্চা আনতে যেতাম, ক্লাস 6-7-এর ছেলে পেলে সিগারেট খাচ্ছে, সিফা সাফায়, এগুলো প্রত্যেকটা পিতামাতারই কর্তব্য আমি মনে করি। আর এই যুব সমাজ আস্তে আস্তে যারা, এখন তো যুব না, শিশু সমাজ, 6-এ যে বাচ্চাটা পরে তো শিশু, ও সিগারেট খায়, আমি দেখছি। ঠিক আছে, ও তো শিশু সমাজ, যুব সমাজ তো অনেক দূরে চলে গেলেন, শিশু সমাজই দুর্বল অবস্থায় আছে। আর এখান থেকে আমাদের গার্জিয়ান এবং কি ওই বাচ্চাটা একটু বোঝার বয়স হলেই তাদের সঙ্গ নেশা মানুষকে গ্রাস করে দিচ্ছে। এই নেশা থেকে যদি না বাঁচতে পারে বাংলাদেশ বাঁচা মুশকিল। মানে নেশা খুব গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ রক্ষার্থে, আমাদের জাতিকে রক্ষার্থে নেশাটা মানে বিরল। আর বেয়াদব হয়ে গেছে এখন, শিক্ষাগত যোগ্যতা যেমন তেমন নৈতিকতা নেই। আমরা যখন চলাফেরা করছি, গাড়িতে চলাফেরা করছি, একটা মুরব্বী মানুষ দেখলে আমার সিটটা ছেড়ে দিয়ে সিট দিছি। এখনকার বাচ্চারা ডিগ্রি ধারণ করে নিয়ে আসছে, কিন্তু মাগার ওদের নৈতিকতা আচরণ নেই। পায়ে পায়ে লাথি লাগলে তাকে আর একদিকে চলে যায়। আমাদের বেলায় তা ছিল? আমাদের বেলায় তা ছিল না। আমাদের যারা পূর্বে ছিল তারা আরও ভালো ছিল। সুতরাং নৈতিকতা, পারিবারিক শিক্ষাটা, নৈতিকতার শিক্ষাটা এটা খুব জরুরি। যেমন আপনার নাম কি? হ্যাঁ, আপনি নাফিউল ইসলাম। আপনাকে আমার বাচ্চাটা আমার বাসায় আপনার নামে আলাপ করবে। আমার বাচ্চাটা যদি ছোট হয়ে থাকে বলবে যে নাফিউল ভাইয়া এই কথা বললো। আপনার অগোচরে বলবে না নাফিউল এই কথা বললো। নৈতিক শিক্ষাটা অত্যন্ত জরুরি পারিবারিকভাবে। আর এই পারিবারিকভাবে এই নৈতিক শিক্ষাটার খুব অভাব। আমার এই লোকটার সাথে আমার খুব গন্ডগোল ধরে নেন। আমার বাচ্চাটা বলবে না যে ওই অমুক ওই জায়গায় দেখলাম, কিন্তু বলবে যে ওই আঙ্কেল ওখানে বসা দেখলাম, বা ওখানে এই কাজ করতেছে, আঙ্কেল বলবে, অমুক আঙ্কেল বলবে। সুতরাং এই সমস্ত, একটা উদাহরণ দিলাম, এই নৈতিকতাটা, পারিবারিক নৈতিকতা অত্যন্ত জরুরি। আমার এই ছোট্ট জায়গা থেকে আমি বলতে চাই, পারিবারিক শিক্ষাটা অত্যন্ত জরুরি, এতে কোনো রকম সন্দেহ নেই। আজকে আমরা বুড়া হয়ে গেছি, এখনো কোনো কাজ করতে গেলে বড় ভাইকে ডাকি। আর এখন তো ওই সিস্টেমটা নাই, ওই সিস্টেমটা একেবারেই দুর্বল হয়ে গেছে। এই মানুষের ব্রেন ঠিক নেই।
মানুষের ব্রেনের খুব দুর্বলতা প্রকাশ করতেছে। শিক্ষাগত যোগ্যতা অনেক, বাট নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আমার অবক্ষয়। আরেকটা বিষয় সেটা হলো আঙ্কেল, আপনার এই প্রতিষ্ঠান নিয়ে সামনে আর কি চিন্তা আছে? আমার তো আর এই 46-47 হয়েই গেছে বয়স। আমার আর যৌবনকালে যুদ্ধে যাওয়ার সময়, যৌবনকালটা সঠিক পথে ব্যয় করতে পারলে আল্লাহ পাক তাকে হেফাজত করে। যৌবনকালে যুদ্ধে যাওয়ার সময় এই যুদ্ধ সামাজিক যুদ্ধ, এই যুদ্ধ সাংসারিক যুদ্ধ, আপনি হজ করতে যাবেন সেটাও বলা হয়েছে। যৌবনকালটাকে প্রযোজ্য, মানে আপনাকে প্রয়োজন বোধ করতে বলা হয়েছে বেশি। এজন্য এই সময়টা আপনাকে একটু শক্ত অবস্থানে থাকতে হয় আমি মনে করি। আর এখন তো আমাদের মাইনাস পয়েন্ট, এখন এই গ্যাস হচ্ছে। এখন আসলে বয়স ভারী হয়ে গেলে যখন সফলতা অর্জন করার সময় ধরেন 18 থেকে 40 পর্যন্ত, তারপরে মুশকিল আমার মনে হয়। আমি যে দৌড়টা দিতে পারছি, আগে গাড়ি চালায় 100-200 কিলো মোটরসাইকেল চালাইছি, এখন মনে হয় যে গাড়িটা ছেড়ে দিতে পারলে বাঁচি। প্রয়োজনে লাগে, তারপরেও আমার এই মাধ্যম দিয়ে 2-4-5 জন ছেলে পেলে 10 জন ছেলে পেলে যেন তার কর্মকে আগায় নিতে পারে, আর আমি যেন এই ব্যবস্থাটা করতে পারি। আমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে সংসারটা সুন্দর মতো পরিচালনা করতে পারে, এটা আমি চাই।